রাজশাহীর এক অখ্যাত গ্রামে অবস্থিত একটি পুরানো জমিদার বাড়ি, নাম দাড়িকুঠি। এই বাড়ি ঘিরে বহু কাহিনী প্রচলিত। কেউ বলে এখানে একসময় নিষ্ঠুর জমিদারের রাজত্ব ছিল, কেউ বলে রাতে বাড়িটির দ্বিতীয় তলায় আলোর ঝলকানি দেখা যায়, যদিও সে তালাবদ্ধ। ছাত্রজীবন শেষ করে সদ্য চাকরিতে যোগ দেওয়া সায়েম ছুটি কাটাতে তার মামা বাড়িতে এলো। মামা বাড়ির পাশেই দাড়িকুঠি। সায়েম শহরের ছেলে, ভূতের গল্প শুনে হাসে, কিন্তু মামা কড়া করে বলে দিয়েছিল ওই বাড়ির দিকে তাকিও না, অনেকেই গেছে ফিরে আসেনি। সায়েমের কৌতূহল জাগে। একদিন সকালে সে নেমে পড়ল ক্যামেরা হাতে। দাড়িকুঠির ভাঙাচোরা সিঁড়ি দিয়ে উঠে গেল দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার এক ঘরের দরজা অর্ধেক খোলা। ভিতরে গিয়ে সায়েম দেখতে পেল পুরো ঘরের দেয়াল জুড়ে ঝুলছে অসংখ্য পোর্ট্রেট। সবগুলোতেই একটি নারীর মুখ, কিন্তু এক এক ছবিতে এক এক অভিব্যক্তি, কখনো ভয়, কখনো ক্রোধ, কখনো অনুরোধ। ঘরের মাঝে একটা কাঠের টেবিল, তার উপর সাইন করা একটি পুরনো ক্যানভাস। সায়েম মনে মনে বলে, এটা তো আমার এক্সিবিশনে দারুণ চলবে। সে কয়েকটা ছবির ফটো তোলে। এমন সময় ঘরের বাতাস হঠাৎ জমে যায়। জানালার বাইরে যেন কেউ দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমায় ফিরিয়ে দাও। সেদিন রাতে সায়েমের ঘুম আসছিল না। হঠাৎ জানালা খোলা দেখতে পায় সে। জানালার পাশে একটা চেয়ারে বসে এক নারী, চুল মুখ ঢেকে রেখেছে। সায়েম ভয় পেয়ে উঠে পড়তেই চেয়ারের দৃশ্য মিলিয়ে যায়। পরের দিন সকালে ছবি তোলার সময় ক্যামেরায় দেখে এক ছবিতে তার পাশে সেদিনের নারীটা চুলের ভেতর থেকে মুখ বের করে হাসছে। সায়েম অবিশ্বাস করে ক্যামেরাটা আবার দেখে, ছবিটা আর নেই। সে মামার পুরনো বন্ধু মুক্তার চাচার কাছে গিয়ে দাড়িকুঠির ইতিহাস জানতে চায়। চাচা ধীরে ধীরে বলে, রোহিণী ছিল দাড়িকুঠির কাজের মেয়ে। জমিদার অশেষ ছিল এক উন্মাদ শিল্পী। সে রোহিণীর রূপে মুগ্ধ হয়ে যায়। প্রতিদিন তার ছবি আঁকত, কিন্তু একদিন রোহিণী কাজ ছেড়ে চলে যেতে চায়। অশেষ সহ্য করতে পারে না। সে রোহিণীকে বন্দি করে, না খাইয়ে না ঘুমিয়ে আঁকতে থাকে তার ছবি। একদিন রোহিণী মারা যায়। তাই ঠিক আগের ছবি আজও ঘরের দেয়ালে আছে। সায়েম নিঃশব্দে শুনে। মুক্তার চাচা শেষ কথা বলেন, ও বাড়িতে যারাই ছবিগুলো নিয়ে যেতে গেছে বা তোলার চেষ্টা করেছে, একের পর এক তারা অদৃশ্য হয়ে গেছে, একটাও ফিরে আসেনি। সায়েম সিদ্ধান্ত নেয় ছবিগুলো এক্সিবিশনে নেবে না, কিন্তু ক্যামেরায় থাকা ছবিগুলো ডিলিট করেও বারবার ফিরে আসে। এমনকি মোবাইল বন্ধ করেও খুললেও স্ক্রিনে রোহিণীর ছবি ভেসে ওঠে। রাতে ঘুমের মধ্যে আবার সেই নারীর কণ্ঠ, আমায় ফিরিয়ে দাও, না হলে তুমি আমায় বহন করবে। সায়েম ভয় ঘামছে, দেয়ালের ছায়া নড়ছে। জানালার পাশে দাঁড়িয়ে রোহিণী এবার চুল সরিয়ে মুখটা দেখায়, চোখ নেই, শুধু কালো গর্ত। ঢাকা থেকে সায়েমের বন্ধু তানিম আসে। সে সায়েমের মুখ দেখে বুঝে ফেলে কিছু একটা হয়েছে। সব ঘটনা সে বলে, তুই হয়তো কোনো কিছু জাগিয়ে তুলেছিস যেটা ঘুমিয়েছিল। তানিম সেই ঘরে গিয়ে ছবি তোলে, কিন্তু তেমন কিছু ঘটেনি। রাতে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তানিম আর জাগে না। তার মুখ পাথরের মতো শক্ত, চোখ খোলা কিন্তু প্রাণহীন। সায়েম চিৎকার করে ওঠে। তানিমের মুখে আঁকা হয়ে গেছে সেই একই ছবি, রোহিণীর এক্সপ্রেশন। সায়েম পাগলের মতো দৌড়ে যায় দাড়িকুঠির সেই ঘরে। দেয়ালে একটি ছবি হঠাৎ কথা বলে ওঠে, আমার আত্মা আটকে আছে। অশেষ আমার অস্তিত্বকে টুকরো টুকরো করে দিয়েছে এই ছবিগুলোয়। আমাকে মুক্তি দাও। সায়েম কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, কি করলে তুমি মুক্তি পাবে? সব ছবিগুলো আগুনে পুড়িয়ে দাও, তবে সাবধান, ভুল করলে তুই আমার জায়গায় বন্দী হয়ে যাবি। সায়েম সেদিন রাতে কেরোসিন নিয়ে ছবিগুলো পুরাতে শুরু করে। একটার পর একটা ছবি পুরাতে থাকলে ঘরে হাওয়া ঘুরতে থাকে। বাতি নেভে দরজা জানালা বন্ধ হয়ে যায়। প্রতিটি পুড়ে যাওয়া ছবির সঙ্গে কান্নার আওয়াজ শোনা যায়। শেষ ছবি পুড়তে গেলে ঘরের মেঝে কাঁপে, দেয়াল থেকে রক্ত ঝরতে থাকে, কিন্তু সায়েম থামে না। অবশেষে সব পুড়ে গেলে ঘরে নীরবতা নামে।
একটি মিষ্টি কণ্ঠ, ধন্যবাদ। সায়েম মাটিতে পড়ে যায়। 1 বছর কেটে গেছে, তানিমের লাশ পাওয়া যায়নি। সায়েম ঢাকা ফিরে গেলেও সে এখনো মাঝরাতে আঁকাবাঁকা দাগ আঁকে দেয়ালে, মুখ বিড় করে। লোকজন বলে তার চোখে এখনো ভাসে এক নারীর চাহনি, যাকে কেউ দেখতে পায় না। কিন্তু সায়েম বলে, ও এখন আমার মধ্যে, আমি আর নেই।